পালমোনারি রিহ্যাবিলিটেশন অথবা ফুসফুসের পুনর্বাসন প্রকল্পের একটি অন্যতম এবং অবিচ্ছেদ্য অংশ হচ্ছে চেস্ট ফিজিওথেরাপি। চেস্ট ফিজিওথেরাপি বা ফিজিক্যাল থেরাপি হচ্ছে শারীরিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শ্বাসতন্ত্রের যত্ন নেওয়া যারা ফুসফুসের বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন। তীব্র অথবা দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগের পাশাপাশি যারা স্বাভাবিকভাবে ফুসফুসের ভেতর থেকে শ্লেষ্মা অথবা মিউকাস নির্গত করতে পারে না, তাদের ক্ষেত্রে চেস্ট ফিজিওথেরাপি সাহায্য করে থাকে। এটি তীব্র কোনো রোগে আক্রান্ত হওয়ার পরে সাময়িকভাবে প্রয়োজন হতে পারে, কিন্তু যারা দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে দৈনিক সঞ্চালন প্রয়োজন। এটি যেমন আমাদের শ্বাসতন্ত্রের সঠিক সহায়তা করে, এছাড়াও ফুসফুসের বিভিন্ন সংক্রমণকে এটি হ্রাস করে। চেস্ট ফিজিওথেরাপি বা ফিজিক্যাল থেরাপির প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে ফুসফুসের ভিতরে মিউকাস অথবা শ্লেষ্মা অথবা সিক্রেশন জমতে না দেওয়া এবং জমে গেলে সেটি নির্গত করতে সাহায্য করা। এছাড়া স্বাভাবিক এবং দক্ষতার সাহায্যে শ্বাস নেওয়া, শ্বাসতন্ত্রের মাংসপেশিকে শক্তিশালী করা, হৃৎপিণ্ড এবং ফুসফুসের কর্মদক্ষতা বাড়ানো। কাদের জন্য এই চেস্ট ফিজিওথেরাপি? যারা তীব্র অথবা দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগে ভুগছেন, এছাড়া স্নায়ু এবং মাংসপেশির বিভিন্ন ধরনের রোগে ভুগছেন, তাদের জন্য চেস্ট ফিজিওথেরাপি প্রযোজ্য। যেমন ফুসফুসের প্রদাহ অথবা নিউমোনিয়া, হাঁপানি অথবা অ্যাজমা, দীর্ঘস্থায়ী অবরোধক ফুসফুসের ব্যাধি অথবা সিওপিডি, ফুসফুসে পাত জমা অথবা লাং অ্যাবসেস, ফুসফুসের পর্দায় পানি জমা অথবা প্লুরাল ইফিউশন, সিস্টিক ফাইব্রোসিস, ব্রঙ্কিয়াকটেসিস। এছাড়া যেসব পেশেন্ট দীর্ঘদিন ধরে ভেন্টিলেটরে আছে অথবা স্নায়ু এবং মাংসপেশির বিভিন্ন অসুখ যেমন গুলেনবারি সিনড্রোম, এছাড়া মাংসপেশির শক্তি ক্রমশ হ্রাস হয়ে যাওয়া যেমন মায়াস্থেনিয়া গ্রেভিস অথবা টিটেনি, এসব রোগে এটি ব্যবহৃত হয়। কিছু কিছু রোগীর ক্ষেত্রে চেস্ট ফিজিওথেরাপি সাময়িকভাবে প্রযোজ্য নয়। যেমন কারো যদি সক্রিয় রক্তক্ষরণ হচ্ছে অথবা সে সম্প্রতি খাবার গ্রহণ করছে অথবা বমি হচ্ছে, কারো সাম্প্রতিক কোনো হৃদরোগ হয়েছে অথবা সার্জারি হয়েছে, মাথায় অথবা ঘাড়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের জন্য সাময়িকভাবে চেস্ট ফিজিওথেরাপি প্রযোজ্য নয়। চেস্ট ফিজিওথেরাপিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে ব্রিদিং রিট্রেনিং অথবা শ্বসন পুনঃশিক্ষণ, এবং দ্বিতীয় হচ্ছে এয়ারওয়ে ক্লিয়ারেন্স থেরাপি, সেটি হচ্ছে শ্বাসতন্ত্র পরিষ্কার পদ্ধতি। এ সম্পর্কে বিশদ আমরা আরো বেশি জানব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে জেনেছি চেস্ট ফিজিওথেরাপি মূলত দুটো ভাগে আমরা করে থাকি। প্রথম হচ্ছে ব্রিদিং রিটেনিং এক্সারসাইজ এবং অন্যটা হচ্ছে এয়ারওয়ে ক্লিয়ারেন্স। ব্রিদিং রিটেনিং এক্সারসাইজ আমরা পালমোনারি রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের সকলকেই আমরা এটা অ্যাডভাইস করে থাকি। এই ব্রিদিং রিটেনিং এর মাধ্যমে আমাদের যে দীর্ঘমেয়াদী যদি শ্বাসকষ্টজনিত কোনো রোগ যেমন ধূমপানজনিত সিওপিডি রোগ, অ্যাজমা, সিস্টিক ফাইব্রোসিস, ব্রঙ্কিয়েক্টেসিস, এই সমস্ত রোগী এর মাধ্যমে উপকার পেয়ে থাকে। এছাড়া পেটের বা বুকের অপারেশনের পরে যে সমস্ত রোগীরা ব্যথার কারণে ঠিকভাবে কাশি দিতে পারে না এবং ফুসফুসের মধ্যে জমে থাকা কফ পরিষ্কার করতে পারে না, তারা এই ব্রিদিং রিটেনিং এক্সারসাইজের মাধ্যমেও উপকার পেয়ে থাকে। এছাড়া কারো যদি নিউরোপ্যাথি থেকে থাকে, যেমন জিবিএস নামক রোগ যদি কারো থাকে, সে ওই ব্রিদিং রিটেনিং এক্সারসাইজের মাধ্যমে তার ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে পারে। মায়োপ্যাথি যদি কারো থেকে থাকে, যেমন পোলিওমাইলাইটিস যদি থাকে অথবা মাইস্থেনিয়া গ্রাভিস, এই সমস্ত রোগীরা মাংসপেশি ঠিকভাবে কাজ করে না, তারাও যদি ব্রিদিং রিটেনিং এক্সারসাইজটা নিয়মিতভাবে করে থাকে তাহলে তারাও মাংসপেশি শক্তি গেইন করতে সহায়তা করে এবং ফুসফুসের কার্যক্ষমতা বেড়ে যায়। এবং সর্বোপরি কোনো পেশেন্টের যদি অ্যাংজাইটি বা টেনশন এগুলো কমানোর মাধ্যমে পেশেন্টকে রিল্যাক্স করে এবং ফুসফুসের যে মেইন কাজ গ্যাস এক্সচেঞ্জ সেটা অনেকটাই উন্নত হয়ে থাকে। ব্রিদিং রিটেনিং এর মধ্যে আমরা 5 ধরনের ব্যায়াম করে থাকি। প্রথম হচ্ছে ডিপ ব্রিথিং এক্সারসাইজ, নাম্বার 2 পার্ট স্লিপ ব্রিথিং, নাম্বার 3 ডায়াফ্রামেটিক ব্রিথিং, নাম্বার 4 গ্লোসোফেরেঞ্জিয়াল এক্সারসাইজ, অ্যান্ড নাম্বার 5 ইজ সেগমেন্টাল ব্রিথিং। তো প্রথমে যদি আমরা ডিপ ব্রিথিং চিন্তা করি, এটার মাধ্যমে পেশেন্টের দূরবর্তী স্থানে যে কফ জমে থাকে ডিপ ব্রিথিং এর মাধ্যমে সেটাকে বের করতে সহায়তা করে থাকে এবং ফুসফুসের সংকোচন এবং প্রসারণটা সহায়তা করে থাকে। এক্ষেত্রে এই ডিপ ব্রিথিং এর জন্য প্রথমে আমরা পেশেন্টকে স্বাভাবিকভাবে বসবে, তার হাতের পজিশন পায়ের উপরেও থাকতে পারে অথবা পেটে এখানেও রাখতে পারে স্বাভাবিকভাবে। সে নাক দিয়ে লম্বা শ্বাস নিবে, এভাবে শ্বাস নিয়ে 3 সেকেন্ড শ্বাস ধরে রাখবে, ব্রেথ হোল্ড করে রাখবে 3 সেকেন্ড।
3 সেকেন্ড ধরে থাকার পরে সে আবার শ্বাসটা ছেড়ে দিবে সম্পূর্ণটাই, যতটা পারা যায়। কিন্তু পেশেন্টকে এখানে জোর করা যাবে না যে তার ক্ষমতার বেশি গিয়েও সে শ্বাস ছাড়বে বা নিবে, এরকম কিছু করা যাবে না। স্বাভাবিকভাবে সে লম্বা শ্বাস নিবে, শ্বাস নেওয়ার পরে 3 সেকেন্ড ধরে রাখবে, আবার নাক দিয়ে শ্বাস ছাড়বে। এরকম যদি দেখাই আমি, হাত এখানে থাকবে, এভাবে সে 3 থেকে 4 বার করবে প্রতি সেশনে। নাম্বার 2 হচ্ছে পার্সলিপ ব্রিথিং। পার্সলিপ ব্রিথিং হচ্ছে পেশেন্টের যদি শ্বাসকষ্ট হয়ে থাকে, কখনো যদি হঠাৎ করে শ্বাসকষ্ট হয়, সে তখন পার্সলিপ ব্রিথিং এর মাধ্যমে আমরা তার শ্বাস প্রশ্বাসটাকে একটু স্লো করে দিই, তার মাধ্যমে তার শ্বাসকষ্টটা অনেকটাই কমে যায়। অনেক ধূমপানজনিত শ্বাসকষ্ট রোগী যেমন সিওপিডি রোগীদের ক্ষেত্রে সে শ্বাসটা ঠিকমতো ছাড়তে পারে না, না ছাড়ার কারণে কিছু বাতাস, দূষিত বাতাস তার ফুসফুসের মধ্যে রয়ে যায়। ফলশ্রুতিতে পরবর্তীতে সে যে আবার শ্বাসটা নেয় সেটা ঠিকভাবে ইফেক্টিভ ভাবে ফুসফুস ব্যবহার করতে পারে না। এই কারণে যদি পার্সলিপ ব্রিথিংটাকেও রেগুলার করে থাকে, তার ফুসফুসে জমে থাকা দূষিত বাতাসটা বের হয়ে যাবে এবং যে বিশুদ্ধ যে অক্সিজেনযুক্ত বাতাসটা নেয় সেটা ঠিকভাবে ফুসফুস ব্যবহার করতে পারে। পার্সলিপ ব্রিথিং এর নিয়ম হচ্ছে পেশেন্ট স্বাভাবিকভাবে বসে থাকবে, বসে নাক দিয়ে শ্বাস নিবে, শ্বাস নেওয়ার পরে সে যদি 2 সেকেন্ড ধরে শ্বাস নেয়, শ্বাস ছাড়ার সময় তার চিন্তা করতে হবে আরো 2 সেকেন্ড বেশি সময় ধরে শ্বাস ছাড়বে। যদি সে 2 সেকেন্ড শ্বাস নেয়, শ্বাস ছাড়বে সে 4 সেকেন্ড ধরে, এবং শ্বাস ছাড়ার সময় তার মুখটার থাকবে যে ফু দিয়ে বাঁশি বাজানোর সময় আমরা যেরকম করি, অথবা কোনো মোমবাতি নিভানোর সময় আমরা আমাদের মুখ গোল করে যেভাবে মোমবাতি নিভানোর জন্য ফু দিই, সেভাবে থাকবে যেমন। তাহলে সে প্রথমে 2 সেকেন্ড ধরে নাক দিয়ে শ্বাস নিবে, সে মনে মনে কাউন্ট করতে পারে এভাবে, তারপরে মুখ গোল করে 4 সেকেন্ড ধরে ছাড়বে। আমি যদি আবার দেখাই তাহলে এভাবে করার মাধ্যমে ফুসফুসে জমে থাকা বাতাসটা বের হয়ে যাবে এবং এয়ার ট্র্যাপিং যেটা আমরা বলি সেটা আর হবে না। ফলশ্রুতিতে পরবর্তীতে যে অক্সিজেনযুক্ত বাতাসটা নিবে সেটা ঠিকভাবে ফুসফুস ব্যবহার করতে পারবে। নাম্বার 3 হচ্ছে আমাদের ডায়াফ্রামেটিক ব্রিথিং। এই প্রথম দুটো যে ব্যায়াম বললাম, এই দুটো পেশেন্টকে শিখিয়ে দেওয়ার পর নিজে নিজেই সে করতে পারবে, কিন্তু এই ডায়াফ্রামেটিক ব্রিথিং এটা অবশ্যই তাকে একজন স্পেশালিস্ট শিখিয়ে দিবেন, তার ফলশ্রুতিতে সে সেভাবে করবেন। ডায়াফ্রামেটিক ব্রিথিং এর আমরা জানি যে আমরা যে শ্বাস নিই, এর প্রধান যে মাংসপেশি হচ্ছে ডায়াফ্রাম। যখন আমরা শ্বাস নিই, ডায়াফ্রাম নিচের দিকে নেমে যায়, ফলশ্রুতিতে ফুসফুসটা সম্প্রসারিত হয় এবং বেশি পরিমাণ বাতাস ফুসফুসে প্রবেশ করতে পারে। আবার যখন শ্বাস ছাড়ি, ডায়াফ্রাম উপরে উঠে যায় এবং বেশি পরিমাণ বাতাসকে সে বের করে দেয়, যাতে কোনো বাতাস জমে না থাকে। এটাই হচ্ছে ডায়াফ্রামেটিক ব্রিদিং। আমরা এজন্য প্রথমে পেশেন্টকে শেখাতে হবে, প্রথম পেশেন্ট শুয়ে শুয়ে চেষ্টা করবে, শুয়ে যখন সে ডায়াফ্রামেটিক ব্রিদিংটা করতে পারবে, পরবর্তীতে সে বসে চেষ্টা করবে, বসে বসেও যখন করতে পারবে, তারপর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা স্বাভাবিক কাজকর্মের মাঝে করতে পারে। ডায়াফ্রামেটিক ব্রিদিং পেশেন্টকে প্রতিদিনে 20 মিনিট ধরে অন্তত করতে হবে 3টা সেশনে, প্রতি সেশন 5 থেকে 10 মিনিট করে, এভাবে মোট সর্বমোট 20 মিনিট ধরে প্রতিদিন সে করবে। ডায়াফ্রামেটিক ব্রিদিং এর জন্য প্রথমে পেশেন্ট শুয়ে থাকবে বিছানায়, স্বাভাবিকভাবে শুবে এবং হাঁটুটা ভাঁজ করে রাখবে, হাঁটুর নিচে প্রয়োজনে বালিশ দিয়ে নিতে পারে। তারপরে তার একটা হাত থাকবে পেটের উপরে, একটা হাত থাকবে বুকের উপরে, যাতে সে শ্বাস প্রশ্বাসের সময় ফুসফুস যে প্রসারিত হচ্ছে সেটা সে ফিল করতে পারে। যেমন এটাকে আমরা অনেক সময় অ্যাবডোমিনাল ব্রিথিংও বলি, যে শ্বাস নেওয়ার সময় যে পেটটা উপরে উঠে যাচ্ছে সেটা সে হাত দিয়ে ফিল করবে, এবং বুকটাও যে উপরে উঠছে সেটা হাত দিয়ে ফিল করবে, এবং পরবর্তীতে যখন সে শ্বাস ছাড়বে এই হাতের ভারের জন্য একটা প্যাসিভলি ডায়াফ্রামকে সে সহায়তা করবে ঠিকভাবে কাজ করার জন্য। তাহলে যদি আমি দেখিয়ে দিই, প্রথমে পেশেন্ট শোবে বিছানায়, শোয়ার পরে একটা হাত পেটের উপরে থাকবে, একটা হাত বুকের উপরে থাকবে, তারপর সে পেশেন্ট লম্বা শ্বাস নিবে, 2 সেকেন্ড ধরে যদি শ্বাস নেয় 1 সেকেন্ড শ্বাস ধরে রাখবে এবং আবার 2 সেকেন্ড ধরে সে শ্বাসটা ছাড়বে। এটা সে নাক দিয়েও ছাড়তে পারে অথবা পার্সলিপ ব্রিথিং এর মতো মুখ গোল করে এভাবেও ছাড়তে পারে। তাহলে পেশেন্ট এভাবে হাত থাকবে, একটা এখানে একটা এখানে, এরকম করে প্রতি সেশন 5 থেকে 10 মিনিট। প্রথম প্রথম পেশেন্ট শুয়ে এটা চেষ্টা করবে, শুয়ে শুয়ে যদি পেশেন্ট এটা পারে পরবর্তীতে সে বসেও এটা করতে পারবে, এবং এভাবেই পেশেন্ট প্রতিদিন 20 মিনিট করে ডায়াফ্রামেটিক ব্রিদিং এর মাধ্যমে তার ডায়াফ্রামের কার্যক্ষমতা বাড়িয়ে ফুসফুসের সংকোচন প্রসারণকে সহায়তা করবে। ভিডিওর এই পর্যায়ে আমরা দেখব সেগমেন্টাল ব্রিদিং কিভাবে করতে হয়। এই সেগমেন্টাল ব্রিদিং কে আমরা মূলত 3টি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে এপিক্যাল ব্রিদিং অথবা এপিক্যাল এক্সপ্যানশন, দ্বিতীয়টি হচ্ছে ল্যাটারাল কোস্টাল ব্রিদিং অথবা ল্যাটারাল কোস্টাল এক্সপ্যানশন, এবং তৃতীয়টি হচ্ছে পোস্টিরিয়র বেসাল ব্রিদিং অথবা পোস্টিরিয়র বেসাল এক্সপ্যানশন।
আমরা প্রথমে যেটি দেখতে চাই সেটি হচ্ছে এপিক্যাল এক্সপ্যানশন অথবা এপিক্যাল ব্রিদিং এক্সারসাইজটি আপনি কিভাবে করবেন। এপিক্যাল ব্রিদিং এক্সারসাইজটির ক্ষেত্রে আপনি নিজে যদি করতে চান সেক্ষেত্রে আপনার হাতটি ক্রস করতে হবে, এইভাবে, ঠিক এভাবে ক্রস করার পরে আপনার মূলত নিঃশ্বাস নিতে হবে নাক দিয়ে এবং নিঃশ্বাস ছাড়তে হবে মুখ দিয়ে। এবং আপনি যখন নিঃশ্বাসটি ছাড়বেন তখন আপনার দুই হাত দিয়ে আপনার মাংসপেশির উপরে প্রেসার ক্রিয়েট করতে হবে অথবা চাপ দিতে হবে, যাতে আপনার মাংসপেশির শক্তিটি বৃদ্ধি পাবে। সো আমরা একবার করে দেখাচ্ছি। এবার আমরা দেখব ল্যাটারাল কোস্টাল ব্রিদিং অথবা ল্যাটারাল কোস্টাল এক্সপ্যানশনটি কিভাবে করা যায়। সেক্ষেত্রে আপনার হাতটি দুই পাশে রাখতে হবে। দুই পাশে রাখার পর ঠিক আগের নিয়মেই নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে এবং মুখ দিয়ে ছাড়তে হবে, এবং ছাড়ার সময় আপনার মাসেলে প্রেসার দিতে হবে অথবা মাংসপেশিতে চাপ দিতে হবে, যাতে আপনার মাংসপেশির শক্তিটি বৃদ্ধি পায়। আমি একবার করে দেখাচ্ছি। এবার আমরা দেখব পোস্টিরিয়র বেসাল এক্সপ্যানশন অথবা পোস্টিরিয়র বেসাল ব্রিদিং, এই এক্সারসাইজটি কিভাবে করতে হয়। এক্ষেত্রে আসলে দুজন হলে এক্সারসাইজটি অনেক বেশি ভালো হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একজনের মাধ্যমে এই এক্সারসাইজটি করা বেশি ভালো, অথবা অনেক সময় অনেকজন পাওয়া নাও যেতে পারে। এই জন্য আমি আপনাদেরকে এক্সারসাইজটি একটি বেল্টের মাধ্যমে দেখাবো। এই বেল্টগুলো আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এই বেল্টটা আপনি পিছন দিকে নিয়ে আপনার পোস্টিরিয়র বেসাল যে কম্পার্টমেন্টটা রয়েছে বা পিছনের দিকে যে কম্পার্টমেন্ট রয়েছে এখানে চাপ দিয়ে রাখতে হবে। চাপ দেওয়ার পরে ঠিক আগের নিয়মেই আপনাকে প্রথমে নিঃশ্বাস নিতে হবে নাক দিয়ে, ছাড়তে হবে হচ্ছে মুখ দিয়ে, এবং যখন আপনি ছাড়বেন তখন আপনার বেল্টটা টাইট করে ধরতে হবে, যাতে আপনার পিছের দিকে যে মাংসপেশিটি রয়েছে সেই মাংসপেশিতে প্রেসার পড়ে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে এই এক্সারসাইজটি করলে কি সুবিধা। এক্সারসাইজটি করলে আপনার লাংসের মধ্যে যে প্রদাহগুলো রয়েছে সেই প্রদাহগুলো বের হয়ে যাবে, এবং আপনার লাংসের যে মাংসপেশিগুলো রয়েছে এই মাংসপেশির শক্তি পুনরায় ফিরে আসবে। দেখা যায় অনেক সময় সার্জারির পরে মাংসপেশির শক্তি কমে আসে অথবা প্রদাহ জমা হয়, এইগুলো যাতে শরীর থেকে বের হয়ে যায় অথবা ফুসফুস থেকে বের হয়ে যায়, এই জন্যই কিন্তু এই ব্যায়ামগুলো মূলত আমরা করে থাকি। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা ব্রিদিং রিটেনিং এর অন্যান্য পার্টগুলো আমরা জানতে পেরেছি। এখন আমি ব্রিদিং রিটেনিং এর যে সর্বশেষ পার্টটা গ্লুসোফেরেঞ্জিয়াল ব্রিদিং ওটা সম্পর্কে বলবো। এখন প্রথমে আমাদের জানতে হবে গ্লুসোফেরেঞ্জিয়াল ব্রিদিং কাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কাদের করতে হবে। গ্লুসোফেরেঞ্জিয়াল ব্রিদিং গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে আইসিইউতে থাকে, যাদের মাংসপেশিগুলা দুর্বল হয়ে যায়, যারা মায়োপ্যাথিতে আক্রান্ত, অথবা যাদের গ্লুসোফেরেঞ্জিয়াল মাসেলগুলা উইক থাকে, এইসব পেশেন্টদের ক্ষেত্রে আমরা গ্লুসোফেরেঞ্জিয়াল ব্রিদিংটা দিয়ে থাকি। এখন আমি গ্লুসোফেরেঞ্জিয়াল ব্রিদিংটা কিভাবে দিব সেটা সম্পর্কে আপনাদের ধারণা দিব। প্রথমে গ্লুসোফেরেঞ্জিয়াল ব্রিদিংটা নেওয়ার জন্য প্রথমে আপনাদের এয়ারটা মুখে ভরতে হবে। এয়ারটা মুখে ভরে মুখটা আমরা বন্ধ করে ফেলবো। বন্ধ করে যে এয়ারটা নিলাম এটা গিলে ফেলতে হবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। মানে এয়ারটা আমরা নিলাম, বন্ধ করে রাখলাম, এয়ারটা আমি গিলে ফেললাম। এটা দৈনিক 3 থেকে 4 বার আমাদের প্রতিদিন নিতে হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে চেস্ট ফিজিওথেরাপির মূলত দুটো অংশ। প্রথম অংশ যেটা ব্রিদিং এক্সারসাইজ অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, এবং দ্বিতীয় অংশ হচ্ছে যে এয়ারওয়ে ক্লিয়ারেন্স টেকনিক, অর্থাৎ যে সমস্ত কারণে আমাদের শ্বাসনালীর ভিতরে বিভিন্ন কফ, শ্লেষ্মা অথবা সিক্রেশন বা মিউকাস জমে থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে এয়ারওয়ে ক্লিয়ারেন্স টেকনিকের মাধ্যমে এটা বের করতে পারি। এই এয়ারওয়ে ক্লিয়ারেন্স টেকনিকের মূলত 3টা অংশ থাকে। একটা হচ্ছে পোস্চুরাল ড্রেনেজ, দ্বিতীয় অংশ ম্যানিপুলেশন, এবং সর্বশেষ অংশ হচ্ছে ইফেক্টিভ কাফিং। আমি মূলত পোস্চুরাল ড্রেনেজ সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। তার আগে একটু বলে নেই যে কি কি ক্ষেত্রে আমরা এই এয়ারওয়ে ক্লিয়ারেন্স টেকনিকটা কাজে লাগাতে পারি বা ব্যবহার করতে পারি। কিছু কিছু দীর্ঘমেয়াদী রোগ আছে, বিশেষ করে যে সিস্টিক ফাইব্রোসিস, ব্রঙ্কেকটেসিস, বা ফুসফুসের ভিতরে কোনো ইনফেকশন হয়ে সেখানে ফোড়া বা কোনো পুঁজ যদি জমে। এছাড়া কিছু রোগ আছে যেখানে ফুসফুসের ভিতরে বিভিন্ন কফ বা শ্লেষ্মা জমে যেতে পারে, যেমন ক্লপস অথবা কোনো মিউকাস প্লাগ হয়ে। এছাড়া যদি কারোর দীর্ঘমেয়াদী কোনো রোগের কারণে যদি কোনো শ্লেষ্মা বা কফ জমে, এছাড়া তার
জন্মগতভাবে কোনো ভার্টিব্রার বা অন্য কোনো কারণে যদি তার কোনো ডিফেক্টিভ বা সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই কফ জমে থাকে। এই সমস্ত কফ বের করার কিন্তু কিছু ইফেক্টিভ পদ্ধতি আছে, তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো পোস্টুরাল ড্রেনেজ। এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পোস্টুরাল ড্রেনেজ করা হয়। মূলত পোস্টুরাল ড্রেনেজের জন্য আমাদের টোটাল ফুসফুসকে আমরা তিনটে ভাগে ভাগ করি। প্রথম অংশ যেটাকে আপার লোব বলি, মাঝের অংশ যেটাকে লোয়ার লোব বলি, মানে মিডল লোব বলি, এবং শেষের অংশ বা নিচের অংশ যেটাকে আমরা লোয়ার লোব বলি। এবং এই তিনটা ফুসফুসের এই তিনটা অংশকে ভাগ করে করে এখন আমি আপনাদেরকে পোস্টুরাল ড্রেনেজের পদ্ধতিটা দেখাবো। এখন আপনাদেরকে পোস্টুরাল ড্রেনেজ কিভাবে করতে হয় সেটা দেখাবো। তার আগে একটু বলে নিই যে পোস্টুরাল ড্রেনেজের জন্য আমরা যে ফুসফুসকে তিনটা ভাগে ভাগ করছি, উপরের অংশ, মাঝের অংশ এবং নিচের অংশ। মেডিকেলের ভাষায় যেটাকে আপার লোব, মিডল লোব এবং লোয়ার লোব বলে। এই যে আপার লোব, মিডল লোব এবং লোয়ার লোব ভাগ করে আমরা যদি পোস্টুরাল ড্রেনেজ করি, তাহলে আমরা বুঝবো কোথায় প্যাথোলজি আছে, অর্থাৎ কোথায় কফটা জমে আছে। সেটা আমরা আমাদের যে স্টেথোস্কোপ আছে এটা দিয়ে আমরা জানতে পারি। এছাড়া আমরা ইমেজিং এর মাধ্যমে সেটাও আমরা বুঝতে পারি যে কোথায় রোগটা আছে। এখন একটু বলে নিই যে এই পোস্টুরাল ড্রেনেজের জন্য অবশ্যই রোগীর যে অংশে প্যাথোলজি, অর্থাৎ যে অংশে কফটা জমে আছে, সেই অংশটা অবশ্যই উপরের দিকে থাকতে হবে। এর জন্য আমাদেরকে পেশেন্টকে বিভিন্ন পজিশনে সেট করতে হয়। যেমন আমরা যদি উপরের অংশে করি, তাহলে সেক্ষেত্রে পেশেন্টকে আমরা বসিয়ে সামনের দিকে একটু ঝুঁকে, আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের দিকে ঝুঁকে নেব, এবং এখানে আমরা রাইট এবং লেফট যে আপার লোব আছে, সেই আপার লোবের এপিকাল সেগমেন্ট সাধারণত আমরা এইভাবে বসিয়ে করি। এপিকাল সেগমেন্টের জন্য আমরা পেশেন্টের যে অংশ করব, পেশেন্টের মুখটা ঠিক অপোজিট ডিরেকশনে থাকবে এবং পাশে কফ বের করার জন্য একটা পটও থাকতে হবে। এবং এক্ষেত্রে পেশেন্টকে আমরা বলবো যে আপনি লম্বা লম্বা শ্বাস নেন, এবং সাথে আমরা পারকাস করব এবং পেশেন্ট কাশি দিয়ে কফটা বের করে ফেলবে। এখন আপনারা দেখবেন যে কিভাবে আমরা পারকাস করি। এটা আমরা লেফট আপার লোবের এপিকাল সেগমেন্ট আমরা করতেছি। এটা দেখেন, এক হাত দিয়েও করা যায়, দুই হাত দিয়েও করা যায়, এবং পেশেন্ট আমরা লম্বা শ্বাস নেবে এবং কাশি দিবে। এই সময় পেশেন্টকে কাশি দিতে বলতে পারি। এছাড়া আমরা দুই হাত দিয়েও এভাবে করতে পারি, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে পেশেন্ট যেন ব্যথা না পায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক একইভাবে আমরা অপোজিট পাশের এপিকাল সেগমেন্ট করব এবং পেশেন্টের ডিরেকশন ঠিক সেক্ষেত্রে অপোজিট সাইডে হবে। এখন আমরা আপার লোবের যে এন্টোরিয়র সেগমেন্টের জন্য আমরা পেশেন্টকে যে সাইডে আমরা পারকাস করব, ঠিক অপর পাশে ডিরেকশনটা অপর পাশে থাকবে, এবং পেশেন্টের মাথার সাইডটা একটু নিচে থাকলে ভালো, বিশেষ করে 6 ইঞ্চি মতো নিচে থাকলে ড্রেনেজটা ভালো হবে। সেক্ষেত্রে আমাদের বেডের পজিশনটা ঠিক করে নিতে হবে। আর পেশেন্টকে আমরা এক্ষেত্রে বলবো যে লম্বা শ্বাস নিতে, এবং শ্বাসের সাথে সাথে আমরা পারকাস করার পরে পেশেন্ট কাশি দিবে। ঠিক এভাবে আমরা এই ল্যাটারাল টু মিডিয়ালি আমরা যাব, যে পেশেন্টকে কাশি দিতে বলবো। ঠিক একইভাবে আমরা অপর পাশে এভাবে ডিরেকশনটা চেঞ্জ করে পেশেন্টকে আমরা কাশি দিতে বলবো এবং পেশেন্টকে আমরা এভাবে পারকাস করব। এখন আমরা আপার লোবের পোস্টেরিয়র সেগমেন্ট যেটা করব, পোস্টেরিয়র সেগমেন্টের জন্য পেশেন্টকে আমরা একটু ল্যাটারাল পজিশন করে নেব এবং পেশেন্টের হাতটা একটু পিছনের দিকে করে নেব, যাতে আমাদের পোস্টেরিয়র সেগমেন্টটা এক্সপোজ হয়। এক্ষেত্রে আমরা একটু বালিশের সাহায্য নিতে পারি, তাহলে পেশেন্টের পজিশনিং এর জন্য সুবিধা হয় এবং পেশেন্ট একটু কমফোর্ট ফিল করে। আপনারা দেখবেন পেশেন্টকে জাস্ট এভাবে, পেশেন্টকে কোনোভাবে ডিসকমফোর্ট দেওয়া যাবে না। এভাবে করার পরে পেশেন্টকে ঠিক একইভাবে পেশেন্ট লম্বা শ্বাস নেবে, আমরা পারকাস করব এবং পেশেন্ট কাশি দিবে। ঠিক আমরা ল্যাটারাল থেকে মিডিয়ালের দিকে এভাবে যাব, এভাবে পেশেন্ট কাশি দিবে। ঠিক সেম ভাবে আমরা অপার পাশে এই ডিরেকশনে করতে পারি। এটা হচ্ছে পোস্টেরিয়র সেগমেন্টের জন্য। ঠিক পেশেন্টকে এখন আমরা আরেকটু যদি ল্যাটারাল করে নিই এবং পেশেন্টের শোল্ডার থেকে হিপ পর্যন্ত পেশেন্টকে আমরা এ করে মিডল লোবের জন্য আর কি, মিডল লোবের রাইট ক্ষেত্রে মিডল এবং লেফটের ক্ষেত্রে আমরা লিঙ্গুলার জন্য আমরা ঠিক সেম ভাবে রাখতে পারি। পেশেন্টকে একটু কমফোর্টে রেখে, প্রয়োজনে অনেক সময় অনেক পেশেন্টের দুটো বালিশও লাগতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। ঠিক একইভাবে ল্যাটারাল টু মিডিয়ালের দিকে আমরা পারকাস করব এবং পেশেন্ট লম্বা শ্বাস নিয়ে কাশি দেবে। এক্ষেত্রে আমরা দুটো হাতও ব্যবহার করতে পারি প্রয়োজন অনুসারে। এখন আপনারা দেখবেন যে লোয়ার লোবের পোস্টেরিয়র এবং এপিকাল সেগমেন্টের আমরা কিভাবে পোস্টেরিয়র ড্রেনেজটা করি। সেক্ষেত্রে পেশেন্টকে পজিশনিং করার জন্য আমরা 3টা বালিশ নিতে পারি। 3টা বালিশ নিয়ে পেশেন্টকে আমরা এভাবে ফ্রন্ট পজিশন করব। করার পরে পেশেন্টের খেয়াল রাখতে হবে যে লেগ সাইডটা 18 ইঞ্চি অর্থাৎ 18 ইঞ্চি একটু উঁচু থাকবে। সেক্ষেত্রে এরকম ফোল্ডিং বা রিফোল্ডিং যে বেডগুলো হয়, সেগুলোর জন্য আমাদের হসপিটাল অ্যাডমিটেড পেশেন্টের জন্য সুবিধা হয়। কিন্তু এক্ষেত্রে আমরা দেখেন যে একটু পজিশনিং করে নিয়েছি। খেয়াল রাখতে হবে যে পেশেন্টের
মুখ যেটা সেটা অবশ্যই নিচের দিকে থাকবে এবং সেক্ষেত্রে কফ ফেলার জন্য একটা পট বা একটা পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে। এক্ষেত্রে এপিকাল এবং পোস্টেরিয়র সেগমেন্টের ক্ষেত্রে আমরা পেশেন্টকে ঠিক আগের মতোই ডিপ ব্রিদিং দেন পারকাস করবো এবং পেশেন্ট কাশি দিবে। ঠিক আমরা এটা ল্যাটারাল থেকে এভাবে মিডিয়ালের দিকে যাব, যাতে কফ যদি থাকে পেশেন্টের সেটা লার্জ এয়ারওয়েতে যাবে, পরবর্তীতে কাশি দিয়ে পেশেন্ট সেটা বের করে দিবে। এখন আমরা লোয়ার লোবের এন্টেরিয়র এবং ল্যাটারাল সেগমেন্টের পোস্টেরিয়র ড্রেনেজটা দেখাবো। সেক্ষেত্রে পেশেন্টকে আমরা এই পজিশনিং করতে হবে, অর্থাৎ লেগ সাইডটা 18 ইঞ্চি উঁচু থাকবে এবং হেড সাইডটা নিচে থাকবে। এক্ষেত্রে পেশেন্ট অনেক সময় ডিসকমফোর্ট থাকবে, আমরা পিছনে কোমরের নিচে বালিশ দিয়ে নিতে পারি অথবা লেগ সাইডটা উঁচু করে নিতে পারি। সেক্ষেত্রে পেশেন্টের আমরা যে সাইডে করব হেডের ডিরেকশনটা অপোজিট সাইডে থাকবে। ঠিক একইভাবে আমরা ল্যাটারাল থেকে মিডিয়াল পারকাস করব, পেশেন্ট লম্বা লম্বা শ্বাস নেবে এবং প্রয়োজনে কাশি দিবে। যখনই শ্লেষ্মা বা সিক্রেশনটা লার্জ এয়ারওয়েতে আসবে পেশেন্ট কাশি দিয়ে সেটা বের করবে এবং সেটা বের করার জন্য একটা ব্যবস্থা অবশ্যই পাশে থাকতে হবে। পোস্টেরিয়র ড্রেনেজ এয়ারওয়ে ক্লিয়ারেন্সের একটা গুরুত্বপূর্ণ টেকনিক। তারপরেও আমাদেরকে মনে রাখতে হবে যে পোস্টেরিয়র ড্রেনেজের সবসময় কিন্তু করা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে কিছু কন্ট্রাইন্ডিকেশন থাকে, যেমন পেশেন্টের যদি রিব কোনো ব্যথা থাকে, পেশেন্টের যদি রিব ফ্র্যাকচার থাকে অর্থাৎ থাকে, এছাড়া পেশেন্টের যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যদি বেশি থাকে, অনেক সময় পেশেন্ট যদি কোনো কমপ্লিকেশন করে, সিভিয়ার হেডেক, সিভিয়ার পেন, অথবা এই যে হেড নেক রিজনে বা কোনো অপারেশন থাকে বা ওই মুহূর্তে কোনো ব্যথা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই পোস্টেরিয়র ড্রেনেজটা করতে পারবো না। এছাড়া পেশেন্টের যদি হেমোপ্টাইটিস অর্থাৎ কাশির সাথে যদি রক্ত যায়, এই মুহূর্তে কিন্তু আমরা পোস্টেরিয়র ড্রেনেজটা করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে। ইতিমধ্যে আমরা এয়ারওয়ে ক্লিয়ারেন্স টেকনিকের অন্যান্য পদ্ধতিগুলো আমরা জানতে পেরেছি। এখন আপনাদের সামনে আমি ইফেক্টিভ কাফিং এবং ইফেক্টিভ হাফিং সম্পর্কে বলবো। এখন প্রথমে আমাদের জানতে হবে ইফেক্টিভ কাফিং এবং ইফেক্টিভ হাফিং কাদের জন্য দরকার। ইফেক্টিভ কাফিং আমরা তাদের জন্য দিই যাদের দীর্ঘদিন ধরে আমাদের শ্বাস প্রশ্বাসের অসুখ থাকে, যেমন ব্রঙ্কিকটিসিস, সিস্টিক ফাইব্রোসিস, সিওপিডি পেশেন্টদের, ওদের সিক্রেশনগুলা অর্থাৎ পানিগুলা আমাদের বুকের ভিতর জমা থাকে, এগুলো আমরা বের করার জন্য আমরা ইফেক্টিভ কাফিং এবং ইফেক্টিভ হাফিং এই দুইটা পদ্ধতি ব্যবহার করে থাকি। এখন আমি বলবো ইফেক্টিভ কাফিং এবং ইফেক্টিভ হাফিং কিভাবে করতে হবে আপনাদের। ইফেক্টিভ কাফিং এর ভিতর আছে একটা অ্যাক্টিভ কাফিং। অ্যাক্টিভ কাফিং হচ্ছে রোগী নিজে নিজে কাফ দিয়ে ওর যে সিক্রেশন গুলা এগুলা উপরের এয়ারওয়েতে নিয়ে আসবে, তারপর কাশ দিয়ে ওই সিক্রেশন গুলা বের করে ফেলবে। যেমন রোগী এভাবে কেশে কেশে সিক্রেশন গুলা নিয়ে আসবে, তারপর কাফের মাধ্যমে এই সিক্রেশন গুলা বের করবে। এটা হচ্ছে অ্যাক্টিভ কাফিং। এখন আমি বলবো ইফেক্টিভ হাফিং। ইফেক্টিভ হাফিং দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ল লেভেল হাফিং আর এটা হচ্ছে হাই লেভেল হাফিং। ল লেভেল হাফিং হচ্ছে বড় করে শ্বাস নিয়ে, খোলা মুখে বড় করে শ্বাস নিয়ে লম্বা একটা দম ছাড়বে। আমি একটু দেখে দিচ্ছি আপনাদের। এমন করার ফলে আপনাদের ভিতরে সিক্রেশন গুলো আমাদের মুখের দিকে চলে আসবে, তারপর কাশির মাধ্যমে আমরা বের করে ফেলবো। এটা হচ্ছে ল লেভেল হাফিং। এখন আমি বলবো হাই লেভেল হাফিং। হাই লেভেল হাফিং হচ্ছে আরো উপরে থেকে, যেমন মাথাটা আমরা উপরে রাখবো, এভাবে উপরে রেখে উপর থেকে এমন করলে আমাদের কাশিগুলা উপরের এয়ারওয়েতে চলে আসবে, তারপর আমরা কাশিগুলা বের করে ফেলতে পারবো। এটাও একই রকম ভাবে দিনে 3 থেকে 4 বার করব, তাহলে আমাদের জিনিসটা খুবই ইফেক্টিভ হবে। আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে আমরা চেস্ট ফিজিওথেরাপির একটা অংশ হচ্ছে এয়ারওয়ে ক্লিয়ারেন্স টেকনিক। এই এয়ারওয়ে ক্লিয়ারেন্সের মধ্যে 3টা ধাপ: পোস্টারাল ড্রেনেজ, ম্যানিপুলেশন এন্ড ইফেক্টিভ কাফিং। আমি আপনাদের ম্যানিপুলেশন সম্বন্ধে সামান্য কিছু ধারণা দিব। ম্যানিপুলেশন আমরা জানেন, আপনারা যারা দীর্ঘমেয়াদী ফুসফুস রোগে আক্রান্ত থাকে তারা কফ শ্লেষ্মা ঠিক মতো বের করতে পারে না। আমরা ম্যানিপুলেশনের মাধ্যমে কিভাবে কফ শ্লেষ্মা ভালো মতো বের করা যায় সেটা সম্বন্ধে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার সামনে রোগী আছে, আমি রোগীদেরকে পজিশনে দিয়ে তারপর আপনাকে দেখানোর চেষ্টা করছি। জি, ম্যানিপুলেশন করার আগে আমাকে রোগীকে প্রপার পজিশনিং করতে হবে। আমরা আগেই জানছেন যে আমরা যেই অংশটা ড্রেন করব, ড্রেন মানে আমরা যে এফেক্টেড লোব, ফুসফুসের যে অংশ আক্রান্ত হয়েছে সেটা শ্বাসনালী থেকে উপর রাখার চেষ্টা করব, যাতে ঠিকমতো ড্রেনেজ পাথওয়েটা ঠিকমতো তৈরি হয়ে থাকে। আমরা রোগীকে যদি উপর পাশের অংশ যদি দেখা যাচ্ছে, এটা রাইট লাংসের রাইট লোবের 3টা অংশ, আপার লোব, মিডিল লোব, লোয়ার লোব। এখন লোয়ার লোবের অংশ যদি আমরা ড্রেন করতে চাই বা মিডিল লোবের ড্রেন যদি ড্রেন করতে চাই, তাহলে আমরা ঠিক এই পজিশনে রাখবো। এই পজিশনে রাখার পরে পেশেন্টকে যেহেতু আমি পারকাস করব, ম্যানিপুলেশন 3টা ধাপ: ক্ল্যাপিং, পারকাশন এন্ড ভাইব্রেশন। আমরা পারকাশন করে
পেশেন্টের যে কাফ শ্লেষ্মা এগুলা ঠিক মতো বের করার চেষ্টা করব। আমরা পারকাশন করার আগে পেশেন্টকে একটা সুন্দর নরম কাপড় দিয়ে তার উপর ঢেকে দিব যেন সে ব্যথা না পায়। ঠিক এভাবে দিব। এভাবে দেওয়ার পরে পেশেন্টকে আমি কিছু ইনস্ট্রাকশন দিব, সেটা হচ্ছে পেশেন্টকে আমি লম্বা শ্বাস নিতে বলবো এবং শ্বাস ছাড়তে বলবো। এর মধ্যে যদি তার কোনো কাশি আসে, কফ আসে, সেটা সুন্দর মতো বের করে দিবে। এই জন্য কফ ফেলার জন্য একটা নির্দিষ্ট জায়গার স্থান সুন্দর রাখতে দিতে হবে। আমরা তারপর চেষ্টা করব। আমরা পেশেন্টকে বলবো আপনি বড় বড় শ্বাস নেন এবং শ্বাস ছাড়েন। যদি এর মধ্যে কাশি আসে তাহলে আপনি কফটা বের করে দিবেন। ঠিক এভাবে। ঠিক এভাবে আমরা লোয়ার লোব, মিডিল লোব এই অংশটা দেখলাম। আপার লোবের জন্য আমাকে আরেকটু উপরে তুলতে হবে। তোলার পরে আমরা ঠিক এভাবে আমরা এক হাতও করতে পারি, দুই হাতও দিতে পারি। এভাবে আমরা রাইট লাং দেখলাম। আমরা সেম যদি লেফট লাং দেখতে চাই বা লেফট লাংয়ে যদি এক্সারসাইজ করতে চাই, আমাকে রোগীকে এইভাবে পজিশন করে ঠিক সেম ভাবে আমাদের করতে হবে। জি, এবার আমি আপনাদের ম্যানিপুলেটর আরেকটা অংশ, সেটা ভাইব্রেশন, সেই সম্বন্ধে ধারণা দিব। ভাইব্রেশন আমরা দুইভাবে করতে পারি, সেটা আমরা ম্যানুয়ালি করতে পারি, আমাদের কাছে ডিভাইস আছে সেটার মাধ্যমে করতে পারি। আমি আপনাদের ম্যানুয়ালি কিভাবে ভাইব্রেশন করতে হয় সেই সম্বন্ধে ধারণা দিব। আমরা ভাইব্রেশন দেওয়ার আগে, এটা খুবই সিম্পল সিস্টেম, রোগীকে বলবো আপনি লম্বা লম্বা শ্বাস নেবেন এবং শ্বাস ছাড়বেন। যেই মুহূর্তে উনি শ্বাস ছাড়বে সেই মুহূর্তে আমি ভাইব্রেশন দেওয়ার চেষ্টা করবো। ভাইব্রেশন দেওয়ার জন্য রোগীকে আমি বলবো যে আপনি লম্বা লম্বা শ্বাস নেন এবং শ্বাস ছাড়বেন। এর মধ্যে যদি আপনার কাশি চলে আসে তাহলে আপনি কফটা সুন্দর মতো বের করে দেওয়ার চেষ্টা করবেন। জাস্ট এভাবে পেশেন্টকে পজিশনিং করব। লম্বা শ্বাস নেন, শ্বাস ছাড়েন, লম্বা শ্বাস নেন, শ্বাস ছাড়েন, আবার যার ফলে যে ভাইব্রেশন করছি এখানে যদি কোনো কাপ বা শ্লেষ্মা থেকে থাকে সেটা সুন্দর মতো ডিসলস হয়ে আপার ইয়ারতে বা বড় শ্বাস নিতে যে সেটা বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। সেম ভাবে আমরা আপার লোবে যখন করতে চাই তখন আবার বড় বড় শ্বাস নেন। জি, আবার। জি, থ্যাংক ইউ। এভাবে যদি আমরা, এটা তো আমরা ডান পাশের ফুসফুস দেখলাম, বাম পাশের ফুসফুস করার জন্য সে পেশেন্টকে আবার এই পাশে পজিশনিং করে প্রপার ওয়েতে সেভাবে করতে হবে। ধন্যবাদ। জি, আমি এখন আপনাদেরকে ম্যানুয়ালি কিভাবে ভাইব্রেশন করতে হয় সেই সম্বন্ধে ধারণা দিলাম, কিন্তু এটা একটা আমাদের কিছু ডিভাইসও পাওয়া যায়, সেই ডিভাইসগুলো দিয়েও আমরা ভাইব্রেশন প্রসেসটা করতে পারি। সেগুলো বাজারে পাওয়া যায়। বাজারে বিভিন্ন ধরনের ডিভাইস আছে, এর মধ্যে এরোবিকা আছে, অ্যাকাবেলা আছে, ফ্লাটার ভার্ব আছে, চেস্ট ওয়াল অসিলেটর ডিভাইস আছে, সেগুলো দিয়েও ভাইব্রেশন প্রসিজারটা সুন্দর মতো করা যায়। তা দীর্ঘমেয়াদী ফুসফুস রোগে ভুগছেন তাদের জন্য খুবই ইফেক্টিভ একটা প্রসিজার। ইতিমধ্যে আমরা চেস্ট ফিজিওথেরাপি সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং কিছু চমৎকার ভিডিও চিত্রের মাধ্যমে চেস্ট ফিজিওথেরাপির ব্রিদিং রিট্রেনিং এবং এয়ারওয়ে ক্লিয়ারেন্স টেকনিকগুলোর পদ্ধতি সম্পর্কেও আমরা শিখে নিয়েছি। যারা দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগে ভুগছেন তারা চেস্ট ফিজিওথেরাপির মাধ্যমে তাদের হারানো কর্মক্ষমতা ফিরে পেতে পারেন এবং অনেকটাই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।